ছাত্ররা, তোমাদের সঙ্গে আজকে একটা নতুন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব বলেছিলাম, এবং আগের দিন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের যতটুকু অংশ ছিল শেষের দিকে সেটা সমাপ্ত করেছি, এবং তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলোতে আমি যে ডাউটগুলো ছিল সেগুলো তোমাদের সমাধান করে দিয়েছি। আজকে আমরা যে নতুন একটা অধ্যায় পড়ব সেটা হচ্ছে মানচিত্র স্কেল, এবং অর্থাৎ ম্যাপস অ্যান্ড স্কেল। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, ভূগোল আলোচনা মানচিত্র ছাড়া কিন্তু সম্পূর্ণ হয় না। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ ভূগোল আলোচনা করি সেখানে কোথাও না কোথাও আমাদের মানচিত্রের একটা ভূমিকা খুব গুরুত্বপূর্ণভাবে থেকে যায়। আবার মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে স্কেলের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই জন্য দেখা যায় যে এই দুটি বিষয় আমাদের ভূগোলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা স্থান অধিকার করে আছে। দেখো, যদি আমরা আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যাই আস্তে আস্তে, দেখো মানচিত্র বিষয়টা আমি তোমাদের সামনে লিখেছি। দেখো, যদি শব্দটাকে আমরা ভেঙে নিই, মান প্লাস চিত্র, অর্থাৎ মানচিত্র হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পিকচার। তোমরা দেখতেই পাচ্ছ, ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এই মানচিত্র শব্দটি আমাদের উৎপত্তি, যার অর্থ কিন্তু দেখো লেখা আছে কাপড় বা ক্লোথ। প্রাচীনকালে মূলত এই কাপড়ের ওপর বা চামড়ার ওপর যে মানচিত্র আঁকা হতো বলে এইরূপ নামকরণ কিন্তু করা হয়েছে। এবার যদি আমরা মানচিত্রের একটা সংজ্ঞা দিই, এখানে খুব সুন্দর একটা সংজ্ঞা আমি লিখে রেখেছি। দেখো, একখণ্ড কাগজে সমতল, মানে একখণ্ড কাগজ মানে সমতল কাগজ, অবশ্যই সমতল কাগজে নির্দিষ্ট স্কেল ও অভিক্ষেপ অনুসারে যে দুটো শব্দকে আমরা আন্ডারলাইন করেছি, সেই দুটো শব্দই আমরা একটুখানি পরে আলোচনা করব। এবং স্কেল নিয়ে তো তোমাদের একটা বিস্তৃত আলোচনা আছেই এই অধ্যায়ে। অনুসারে সমগ্র পৃথিবী বা তার কোনো অংশবিশেষকে দ্বিমাত্রিক রূপে উপস্থাপন করে, তার উপর বিভিন্ন তথ্য বিশেষ রং ও চিহ্নের মাধ্যমে চিত্রায়িত করা হলে অঙ্কিত চিত্ররূপকে আমরা মানচিত্র বলি। তোমরা দেখতেই পাচ্ছ, একটা সম্পূর্ণ ডেফিনেশন কিন্তু আমি এখানে লিখেছি। আর বিভিন্ন মানচিত্র সম্বলিত বইকে আমরা কি বলে থাকি? অ্যাটলাস। অর্থাৎ এখানে আমাদের মানচিত্রের একটা কিন্তু সংজ্ঞা দিয়েছি যে সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো অংশবিশেষকে যখন নির্দিষ্ট স্কেল ও অভিক্ষেপ অনুসারে আমরা সমতল কাগজে অঙ্কন করে থাকি এবং বিভিন্ন রঙের মাধ্যমে বলো বা বিভিন্ন চিহ্নের মাধ্যমে বিভিন্ন বিষয়কে চিত্রায়িত করি, তাকে আমরা মানচিত্র বলি। আর মানচিত্র সম্বলিত বইকে আমরা বলে থাকি অ্যাটলাস। তোমাদের বাড়িতে দেখবে প্রত্যেকের কাছেই, আমাদের স্কুলের যে ছাত্ররা আছো তাদের কাছে অক্সফোর্ডের যে অ্যাটলাসটা আছে সেটা মানচিত্র সংকলিত বই। এই প্রসঙ্গে একটা বিষয় তোমাদের একটুখানি বলবো, যে সেটা হচ্ছে, দেখো কার্টোগ্রাফি বিষয়টা কি, অর্থাৎ মানচিত্র অঙ্কন বিদ্যা। অর্থাৎ আমাদের ভূগোল আলোচনায় যে বিভিন্ন শাখা আছে তার মধ্যে আরেকটি অন্যতম শাখা হলো কার্টোগ্রাফি, অর্থাৎ মানচিত্র অঙ্কন বিদ্যা। যে বিশেষ শাস্ত্রে মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিষয় আলোচিত হয় তাকে আমরা কার্টোগ্রাফি বলি। মনে রাখবে, যে বিশেষ শাস্ত্রে মানচিত্র অঙ্কন সম্পর্কিত যে বিষয় আমরা আলোচনা করেছি তাকে আমরা কার্টোগ্রাফি বলি। কার্টোগ্রাফি নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে আমরা বলে থাকি কার্টোগ্রাফার। তোমরা দেখতেই পাচ্ছ, অ্যারো চিহ্নতে আমি লিখে রেখেছি, বোঝানো গেল। আর কার্টোগ্রাফির একটা উপজীব্য বিষয় হলো কার্টোগ্রামস, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। অর্থাৎ বিভিন্ন বিষয়গুলো, তথ্যমূলক বিষয়গুলো আমরা যে বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরি সেটাকে আমরা বলে থাকি কার্টোগ্রামস। অর্থাৎ সেটা নির্দিষ্ট স্কেল অনুসারে সেটা বিন্দু হতে পারে, স্তম্ভ হতে পারে, রেখা হতে পারে, তার মাধ্যমে যখন তুলে ধরি সেটাকে আমরা বলে থাকি কার্টোগ্রামস। আশা রাখছি বুঝতে পেরেছ। অধ্যাপক হ্যালফোর্ড ম্যাকিন্টারের একটা উক্তি তোমাদের এখানে আমি লিখেছি। উনি বলছেন, ম্যাপস আর দ্য টুলস অফ দ্য জিওগ্রাফার্স। অর্থাৎ ভূগোল আলোচনার ক্ষেত্রে ভৌগোলিকদের একটা অন্যতম হাতিয়ার হলো আমাদের মানচিত্র। যেটা আমি ঠিক মানচিত্র পড়ানো শুরু হওয়ার আগেই বললাম, যে মূলত ভূগোল আলোচনা কিন্তু কখনোই সম্পূর্ণ হতে পারে না মানচিত্র ছাড়া। তাই জন্য অধ্যাপক হ্যালফোর্ড ম্যাকিন্টারের একটি উক্তি আমি তোমাদের এখানে বলেছি, যে ম্যাপস আর দ্য টুলস অফ দ্য জিওগ্রাফার। বোঝানো গেল। তাহলে এবার আমরা যে বিষয়টা একটু দেখব, যে এই যে আমরা নির্দিষ্ট স্কেল এবং অভিক্ষেপ অনুসারে কথাটা বললাম, সেই প্রসঙ্গে আমরা মানচিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত কতগুলো বিষয় নিয়ে একটুখানি আলোচনা করবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতগুলো বুলেট দিয়ে এখানে কিন্তু লেখা আছে। তার মধ্যে প্রথমেই যেটা আমি বলেছি, যে ম্যাপ প্রজেকশন। তোমরা দেখো নিচে আমি একটা লিখে রেখেছি, যে গাণিতিক ও জ্যামিতিক নিয়মের দ্বারা সুনির্দিষ্ট স্কেলে মাধ্যমে সমগ্র ত্রিমাত্রিক পৃথিবীর সমগ্র অংশ কিংবা পৃথিবীর কিছু অংশকে দ্বিমাত্রিক রূপে সমতল কাগজে উপস্থাপন করা হয়, তাকে আমরা মানচিত্র অভিক্ষেপ বলি। অর্থাৎ প্রজেকশন মূলত কী করা হয়, প্রজেক্ট বলতে আমরা বোঝানো হয়
যে সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো অংশকে যখন নির্দিষ্ট স্কেল অনুসারে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা সহ আমরা যখন সমতল কাগজে অঙ্কন করি তখন সেটাকে আমরা ম্যাপ প্রজেকশন বলি। এই মানচিত্র অভিক্ষেপের প্রেক্ষাপটই আমরা কিন্তু দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের মানচিত্র অঙ্কন করি বিভিন্ন অঞ্চলে। যেমন ধরো আমি বলি, এই যে ম্যাপ প্রজেকশন, এই অভিক্ষেপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। ধরো নিরক্ষীয় অঞ্চল বরাবর এক ধরনের অভিক্ষেপ হয়, আবার মধ্য অক্ষাংশীয় অঞ্চল বরাবর এক ধরনের অভিক্ষেপ হয়, আবার মেরুবিন্দু অর্থাৎ পৃথিবীর পোলার রিজিয়ন বরাবর এক ধরনের অভিক্ষেপ হয়। অর্থাৎ সেই প্রত্যেকটা আলাদা আলাদা অঞ্চলের জন্য আলাদা আলাদা যেমন অভিক্ষেপ হয়, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা অঞ্চলের মানচিত্র আলাদা আলাদা অভিক্ষেপে অঙ্কন করা হয়ে থাকে। যেমন ধরো নিরক্ষীয় অঞ্চলে একটা এক্সাম্পল হিসেবে আমি বলছি, হয়তো তোমাদের 9 ক্লাসের জন্য এতটা প্রয়োজন নাও হতে পারে, তবে একটা উদাহরণ হিসেবে বলি। যেমন ধরো নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, ঠিক আছে, বেলন আকৃতির অভিক্ষেপ, অর্থাৎ এই অঞ্চলের যে সমস্ত দেশসমূহগুলো আছে সেগুলো আদর্শভাবে দেখানো যায় আমাদের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনের মাধ্যমে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোমাদের মানচিত্রের ক্ষেত্রে পড়তে হবে, তাই এটা আমি একটু লিখে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আশা রাখছি তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এরপর আমি যে বিষয়টা একটুখানি বলেছি তুমি দেখো, সেটা হচ্ছে গ্লোব। মূলত জেনে রাখবে, গ্লোবের সীমাবদ্ধতার কারণেই আমাদের কিন্তু মানচিত্রের উদ্ভব। অর্থাৎ প্রথমেই কিন্তু যে মানচিত্র এসেছিল তা কিন্তু নয়, প্রথমে ছিল কিন্তু গ্লোব বা ভূগোলক বাংলায়। বাস্তব বা প্রকৃত পৃথিবীকে আনুপাতিক হারে ছোট করে অঙ্কিত ত্রিমাত্রিক চরিত্ররূপকে গ্লোব বা ভূগোলক বলা হয়। এক কথায় বলা হয়, যদি বলি পৃথিবীর ক্ষুদ্র প্রতিভূ বা মডেলকে বলা হয় তাকে গ্লোব। এখানে আমি একটা ছোট্ট জিনিস লিখেছি, দেখো, গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ মডেল। ক্ষুদ্র স্কেলের সাহায্যে আমরা যখন স্কেলের ক্লাসিফিকেশন করব তখন এই ক্ষুদ্র স্কেল বিষয়টা বুঝবো, সাহায্যে প্রকৃত পৃথিবীকে আনুপাতিক হারে ছোট করে অঙ্কিত চিত্ররূপকে আমরা গ্লোব বা ভূগোলক বলে চিহ্নিতকরণ করতে পারি। আশা রাখছি বুঝতে পেরেছো কথাটা। এরপর যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে স্কেচ, তারপর আছে প্ল্যান। স্কেচ বলতে আমরা বুঝি যে স্কেল ছাড়া সমতল কাগজে অঙ্কিত কোনো বিষয়ের দ্বিমাত্রিক রূপ। এতে কিন্তু দেখা যায় কোনো ধরনের স্কেল থাকে না। এটা মূলত বিষয়টি দূরত্ব, উচ্চতা, ক্ষেত্রফল, অবস্থান সম্পর্কে কিন্তু জানা যায় না, কেবল বিষয়টি সম্পর্কে ধারণা করা যায়। মানে একটা যে কোনো বিষয় নিয়ে আমরা একটা স্কেচ করেছি, কিন্তু তার কোনো কিন্তু আমরা ক্ষেত্রফল বলো, উচ্চতা বলো, দূরত্ব বলো আমরা জানতে পারি না, এবং এটা কিন্তু উইদাউট স্কেলে হয়। তাই জন্য যখন আমরা দেখবে, পরে আমি বলবো যে উইথ স্কেল ইজ কল্ড ম্যাপ, উইদাউট স্কেল ইজ কল্ড স্কেচ, ঠিক আছে। তারপর দেখো আমরা যেটা বলি কি, যে প্ল্যান। যে কোনো প্রকল্প রূপায়ণের জন্য সমতল কাগজে বৃহৎ স্কেলে, মনে রাখবে প্ল্যান যেটা ড্রয়িং করা হয় সেটা হচ্ছে বৃহৎ স্কেলে ছোট এলাকার যে নীল নকশা প্রস্তুত করা হয়, ধরো বাড়ির প্ল্যান বলো বা ফ্ল্যাট তৈরির প্ল্যান বলো, এই যে বিষয়গুলো আমরা দেখতে পাই যেটা বৃহৎ স্কেলে করা হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলে থাকি প্ল্যান। এতে একটি নির্দিষ্ট স্কেলে একটি নির্দিষ্ট বিষয়কেই দেখানো হয়। মনে রাখবে এখানে একটা নির্দিষ্ট স্কেলে নির্দিষ্ট বিষয়কেই কিন্তু তুলে ধরা হয়ে থাকে, যেমন বাড়ির প্ল্যান বললাম বা শহরের প্ল্যান বললাম, এগুলো। তাহলে এই বিষয়গুলো আমাদের কিন্তু মানচিত্র অধ্যায়ের মানচিত্র পড়ার সঙ্গে সঙ্গে কত সম্পর্কযুক্ত, তাই জন্য আমি এইটা তোমাদেরকে একটু আলোচনা করে দিলাম। এরপর অ্যাটলাস, তো আমি আগেই বললাম যে মানচিত্র সংকলিত বইকেই আমরা অ্যাটলাস হিসেবে চিহ্নিতকরণ করি। এবার তোমাদের যে বিষয়টা আমি একটু আলোচনা করব সেটা হচ্ছে মূলত আমাদের গ্লোব এবং ম্যাপের মধ্যে কি পার্থক্য আছে। প্রথমেই দেখো, আমি কতগুলো বিষয় বলে লিখে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয় এবং তোমরা নোট করতে সুবিধা হয় তোমাদের। যেমন মাত্রা, গ্লোবের ক্ষেত্রে আমি বললাম পৃথিবীর ত্রিমাত্রিক রূপকেই তুলে ধরা হয়। ম্যাপের ক্ষেত্রে কিন্তু যেহেতু সমতল কাগজে অঙ্কন করা হচ্ছে তাহলে দ্বিমাত্রিক বিষয়কে তুলে ধরা হচ্ছে। প্রকৃতির ক্ষেত্রে আমরা কি দেখলাম, আকৃতি, ক্ষেত্রফল, অবস্থান সঠিক থাকে, মানে এগুলোর কোনো পরিবর্তন হয় না। যদি ডেফিনেশনটা একটু আবার দেখো, যে গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ মডেল, ক্ষুদ্র স্কেলের সাহায্যে প্রকৃত পৃথিবীকে আনুপাতিক হারে ছোট করা হয়। তাহলে আকৃতি ও ক্ষেত্রফল, অবস্থান সঠিক থাকে। এখানে কিন্তু যেহেতু স্কেলের ব্যবহার করা হচ্ছে এবং এখানে কিন্তু আমাদের আকৃতি এবং ক্ষেত্রফলে কিন্তু পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে। বোঝানো গেল। এখানে দেখো আমরা বললাম যে ক্ষুদ্র স্কেল ব্যবহার করা হয়ে থাকে গ্লোবের ক্ষেত্রে। আমরা ম্যাপের ক্ষেত্রে ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি সব ধরনের স্কেল ব্যবহার করি। যদি বোধগম্যতার বিষয়ে দেখা যায়, কোনো বিষয়কে বিস্তৃতভাবে কিন্তু বোঝা যায় না আমাদের গ্লোবেতে, অর্থাৎ একটা জায়গা থেকে আর একটা জায়গার ডিস্টেন্স বলতে পারো, বা গ্লোবে যেহেতু সমগ্র অংশটা পৃথিবীর থাকে, কোনো একটা নির্দিষ্ট অংশকে নিয়ে আলোচনা করা যায় না, কিন্তু ম্যাপের ক্ষেত্রে কিন্তু সেটা বিস্তৃতভাবে বোঝা যায়। আর লাস্ট যে বিষয়টা আমি তোমাদের একটুখানি বললাম
সেই লাস্ট বিষয়টাই হচ্ছে আমাদের গ্লোবের সীমাবদ্ধতাজনিত কারণে আমাদের কিন্তু ম্যাপের উৎপত্তি। এবার আমরা যদি দেখি যে মানচিত্রের উদ্ভব ইতিহাসটাকে যদি আমরা একটুখানি পড়ি, তাহলে দেখো তোমরা দেখতে পাবে, তোমাদের সামনে আমি একটা জিনিস লিখেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবের সীমাবদ্ধতা ও মানচিত্রের উদ্ভব। মনে রাখবে, গ্লোবের সাহায্যে দেশ, রাজ্য, জেলা সম্পর্কে বিস্তৃতভাবে জানা যায় না। যেহেতু সমগ্র অংশটা গ্লোবের মধ্যে তুলে ধরা হয়, তাই কোনো একটা নির্দিষ্ট অংশ সম্পর্কে কিন্তু আমরা সঠিকভাবে ধারণা করতে পারি না। গ্লোব থেকে দুটি স্থানের মধ্যে যে সঠিক দূরত্ব, সেটাও আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না। তাহলে এই যে প্রধানত গ্লোবের সীমাবদ্ধতা, সেখান থেকেই কিন্তু আমাদের দেখা যায় যে মানচিত্রের কিন্তু উদ্ভব হয়। এবং মানচিত্রের ইতিহাসটাকে যদি আমরা একটুখানি আলোচনা করি, তোমাদের জানার জন্য বলছি, এবং অবশ্যই বিষয়টাকে একটু মন দিয়ে তোমরা পড়বে, যে আমরা যদি মানচিত্রের ইতিহাসটাকে একটু দেখি, তাহলে মানচিত্রের ইতিহাস আলোচনার ক্ষেত্রে আমরা তিনটে সময়কালের আলোচনা দেখতে পাই। আশা রাখছি তোমরা দেখতেই পাচ্ছ, সামনে লেখাই আছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে রেনেসাঁস যুগ। দেখো, প্রাচীন যুগে মূলত কী হতো, প্রায় 2300 খ্রিস্টপূর্বাব্দে মূলত মেসোপটেমিয়া সভ্যতার সময় ইরাকে পোড়া মাটির ফলকে বিশ্বের প্রাচীনতম মানচিত্রটি তৈরি হয়েছিল। দেখো, এখানে আমি লিখেছি 2300 খ্রিস্টপূর্বাব্দে পোড়া মাটির ফলকে তৈরি হয়েছিল। তখন গ্রিক দার্শনিক মিলিটাসের অ্যানাক্সিমেন্ডার সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। মাথায় রাখবে, এটা কিন্তু যে মানচিত্র অঙ্কন প্রথম করেছিলেন মিলিটাসের অ্যানাক্সিমেন্ডার, কিন্তু এক্ষেত্রে অক্ষরেখা বা দাগেমার্কা রেখা সহ কিন্তু মানচিত্র অঙ্কন নয়, কিন্তু প্রথম মানচিত্র কিন্তু ইনি অঙ্কন করেছিলেন, কিন্তু অক্ষরেখা দাগেমার্কা সহ প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন কিন্তু টলেমি। সেটা পরে আমরা আসছি। সর্বপ্রথম মানচিত্র প্রস্তুত করেন। এরপর দেখো, হেক্টিয়াস থেকে আরম্ভ করে এরাটোস্থেনিস, অ্যারিস্টটল, এরা পরপর মানচিত্র অঙ্কনের বিষয়টাকে আরও উৎকর্ষ করে তোলেন। যেমন এরাটোস্থেনিস 7টি অক্ষ ও দাগিমারেখার সাহায্যে বেশ উন্নত মানচিত্র অঙ্কনের একটা চেষ্টা করেছিলেন বা করেন। স্ট্র্যাবো মানচিত্র পৃথিবীকে আঞ্চলিক ভাগে বিভক্ত করেছিলেন। মানে প্রাচীন যুগে এই সমস্ত ভৌগোলিক তথা দার্শনিক একসাথেই বলবো আমি, তারা কিন্তু মানচিত্র অঙ্কনকে মানে এগিয়ে নিয়ে গেছিল। তবে প্রাচীন এই মানচিত্রগুলিকে প্রকৃতপক্ষে স্কেচ ম্যাপই বলা যায়। অর্থাৎ আমরা যেমন স্কেচের একটা ডেফিনেশন বললাম, যে এখানে স্কেলের কোনো ব্যবহার করা হয় না, এবং এটা শুধুমাত্র একটা কাগজে দেখানো হয়ে থাকে, এবং এখানে দৈর্ঘ্য, উচ্চতা, ক্ষেত্রফলের সঠিক নির্ণয় করা যায় না, অর্থাৎ সীমাবদ্ধতা তাই থেকেই যায়। অর্থাৎ এটাকে স্কেচ ম্যাপ হিসেবেই দেখা হতো প্রাচীন যুগে। তারপর যখন মধ্যযুগ এলো, তখন তোমরা দেখো কতগুলো আমরা নাম পাই মধ্যযুগে। এই সময় মূলত বাইবেল অনুকরণে আমাদের কিন্তু মানচিত্র আঁকা হলো, এবং সেখানে 3টে বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। যেহেতু বাইবেল অনুসরণ করে আঁকা হয়েছিল, তাই তাদের যে জায়গা, সেই জায়গাটাকেই বেশি গুরুত্ব দেবে। তাই জন্য দেখা যায় জেরুজালেমকে কেন্দ্রবিন্দু করে, আমি কিন্তু এই জিনিসগুলো বলছি তোমাদের কিন্তু জানার জন্য, এবং তোমাদের নলেজটা যাতে আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় সেই কারণে। জেরুজালেমকে কেন্দ্র করে দেখা গেল 3 ধরনের বিষয়কে তারা তুলে ধরেছিলেন। ওপরে যে নর্থের দিকটাকে বলেছিল নোয়া, এবং পশ্চিম দিকে দেখানো হয়েছে যে তোমাদের জোপেত, যেটাকে ইউরোপ হিসেবে তুলনা করেছিল, এবং দেখা যাচ্ছে ডান দিকে যেটা দেখানো হয়েছিল সেটাকে আমরা দেখেছিলাম হাম, যেটাকে আমরা আফ্রিকা হিসেবে দেখিয়েছিলাম। তারা তাদের মতোই এই বিষয়টাকে তুলে ধরেছিল। এই সময় অঙ্কনের প্রভূতি কিন্তু উন্নতি ঘটে, মানে অঙ্কন পদ্ধতির কিন্তু উন্নতি ঘটে। এবং কারা ছিলেন, আলবি থেকে আরম্ভ করে হিয়ারোনিমাস, ল্যাম্বার্ট প্রভৃতি ব্যক্তিবর্গ তখন বাইবেল অনুকরণ করে কিন্তু এই ধরনের মানচিত্র অঙ্কনের একটা প্রচেষ্টা করেছিলেন, এবং মানচিত্র অঙ্কন পদ্ধতির উন্নতি করেছিল। এবার পরবর্তী যে যুগ, রেনেসাঁস যুগ বা নবজাগরণের সময়কাল, সেই সময়টা মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে যে রেনেসাঁস সময়কাল বা নবজাগরণের সময়কাল, সেক্ষেত্রে আমরা কি দেখলাম, এখানে আমরা কি দেখলাম যে টলেমির ভূমিকা এলো। 1535 খ্রিস্টাব্দে গ্রিক পণ্ডিত টলেমি তার জিওগ্রাফিয়া গ্রন্থে সর্বপ্রথম পৃথিবীর একটি মানচিত্র অঙ্কন করেন। এবং মনে রাখবে যে টলেমিকে আধুনিক মানচিত্রের কিন্তু জনক বলা হয়, এবং তিনি প্রথম অক্ষরেখা এবং দাগিমারেখা সহ সুনির্দিষ্টভাবে পৃথিবীর একটি মানচিত্র অঙ্কন করেছিলেন, এবং 26টি আঞ্চলিক মানচিত্র অঙ্কন করেছিলেন। তাই এই সময় থেকে, অর্থাৎ এই সময়কাল থেকে, এই তথ্যটা তোমাদের এখানে লেখাই আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে 26টি আঞ্চলিক মানচিত্র এবং পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। তাই আধুনিক মানচিত্রের জনক হিসেবে আমরা টলেমিকে জানতে পারি। তাহলে বোঝাতে পারলাম যে মানচিত্রের যে ইতিহাস, অর্থাৎ মানচিত্র সম্পর্কে যে আমাদের উদ্ভব ইতিহাস, সেটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। এরপর যেটা আমি
আলোচনা করবো আজকের ক্লাসে, সেটা হচ্ছে মানচিত্রের উপাদান। তোমরা দেখতেই পাচ্ছ একটা স্কেচ করেছি আমি, আরও খাতার পাতাটাকে একটু ঠিক করে নিই। এই দেখো একটা স্কেচ করেছি, পুরো স্কেচের মধ্যেই আমি সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরেছি, তোমাদের যেটা বুঝতে কিন্তু সুবিধা হবে। আমরা মানচিত্র, একটা আদর্শ মানচিত্র হতে গেলে কোন কোন বিষয়গুলো প্রয়োজন সেটা কিন্তু এখানে তুলে ধরেছি। দেখো একটা ইন্ডিয়ার ম্যাপ আমি একটা হাতে করেই এঁকেছি, স্কেচ করার চেষ্টা করেছি, তোমরা আরও ভালো আঁকতে পারবে হয়তো। এই যে মানচিত্রের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দরকার, প্রথম দেখো একদম মাথার দিকে একদম উপরে শিরোনাম, ডান দিকে মানচিত্রের দিক, অর্থাৎ দিকটাকে আমরা এইভাবেও দেখাতে পারি। আবার নর্থ অনুযায়ী শুধু নর্থ যদি দিয়ে দিই, অর্থাৎ নর্থ লাইন হিসেবেও দেখাতে পারি, অর্থাৎ এইভাবে নর্থ লাইনও দিতে পারি, কিংবা এইভাবেও দেখাতে পারি। এবার দেখো অক্ষরেখা দ্রাঘিমারেখা সমন্বিত কোনো মানচিত্র অভিক্ষেপ থাকা হয়, অর্থাৎ এখানে আমরা কি বলা হয় যে আমাদের অভিক্ষেপ অনুযায়ী, অর্থাৎ এই যে মানচিত্রটা কোন অভিক্ষেপ অনুসরণ করে আঁকা হয়েছে সেটাও থাকতে পারে। আবার এর ওপর তোমরা যদি কখনো কোনো মানচিত্র দেখো যে সেখানে দেখবে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখারও সিম্বল থাকতে পারে, নিচেই দেখো স্কেল থাকবে, ডান দিকে থাকবে নির্দেশিকা। তাহলে এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে এবং মনে রাখবে কোনো মানচিত্রে কোনো দিক নির্দেশ না থাকলে মানচিত্রের উপরের দিকটিকে উত্তর দিক এবং নিচের দিকটিকে দক্ষিণ দিক, ডান দিক পূর্ব দিক এবং বাম দিক পশ্চিম দিক হিসেবে দেখানো হয়, অর্থাৎ এই অনুযায়ী সেটা দেখানো হয়। নির্দেশিকায় আমরা কি দেখতে পাবো? নির্দেশিকায় মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয় উপস্থাপন করা হয়, অর্থাৎ এই যে মানচিত্রটা অঙ্কন করা হয়েছে, ধরো আমি বললাম যে ভারতবর্ষের বিভিন্ন ধরনের মাটি দেখানো হয়েছে, তাহলে এই মানচিত্রের ভেতরে যদি বিভিন্ন ধরনের মাটি অঞ্চলগুলোকে দেখানো হয়, তাহলে আমরা সেই ইন্ডেক্স অনুযায়ী সেই অঞ্চলগুলোকে বা মাটির নামগুলোকে আমরা লিখতে পারি, যে কোন অঞ্চলে পলি মাটি, কোন অঞ্চলে ধরো ল্যাটেরাইট মাটি, কোন অঞ্চলে মরু মাটি, এটা দেখতে পাই। অভিক্ষেপ কি? নির্দিষ্ট অভিক্ষেপ নীতির মাধ্যমে গ্লোবের অক্ষরেখা ও দ্রাঘিমারেখা গ্রিডকে মানচিত্রে উপস্থাপন করা হয়, অর্থাৎ আমাদের এই যে ভারতীয় মানচিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খুব ভালো করে যদি বোঝানো যায়, এই মানচিত্র আমরা বোনস প্রজেকশানেও দেখাতে পারি। মানচিত্র অভিক্ষেপ মানে বোনস প্রজেকশান হচ্ছে একটা মানচিত্র অভিক্ষেপ, আবার সিম্পল কনিক্যাল প্রজেকশানেও আমরা কিন্তু এটাকে কখনো কখনো দেখাতে পারি। সুতরাং এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের মূলত অক্ষরেখা দ্রাঘিমারেখা সমন্বিত জায়গাগুলোকে আমরা গ্রিডের মাধ্যমে, গ্রিড বলতে কী বোঝানো হয়ে থাকে, অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা পরস্পরকে ছেদ করার ফলে যে জালিকা তৈরি করে, এখানে আমি ছোট্ট করে দেখাচ্ছি, ধরো এইগুলো ধরো দ্রাঘিমারেখা, এইগুলো ধরো অক্ষরেখা, এই যে খোপটা তৈরি হলো সেই খোপটাকে আমরা গ্রিড হিসেবে তুলনা করে থাকি। সুতরাং বুঝতেই পারছো, এটা তোমরা ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ অধ্যায়টা পড়িয়েও ছিলাম, তাহলে এটা আমরা এখানে দেখতে পাই। তার শিরোনাম কি? প্রত্যেকটা মানচিত্রের উপরের দিকে একটি নির্দিষ্ট অবশ্যই শিরোনাম থাকবে। আমি তো এখানে শুধুমাত্র ভারত কথাটা লিখেছি, এখানে উদাহরণ যেমন ধরো মৃত্তিকা, তাহলে আমি এখানে লিখতেই পারি ভারতের মৃত্তিকা বলয়যুক্ত অঞ্চল, তাহলে একটা উপযুক্ত কিন্তু শিরোনাম থাকবে। সেটা প্রাকৃতিক বিষয়ে ভিত্তিক হতে পারে, রাজনৈতিক বিষয় ভিত্তিক হতে পারে, সামাজিক বিষয় ভিত্তিক হতে পারে, তাহলে বোঝানো গেল। এবার প্রাকৃতিক বিষয়ের মধ্যে যদি নদ নদী হয় নদ নদী, মৃত্তিকা যদি হয় মৃত্তিকা, তাহলে এইভাবে আমাদের কিন্তু একটা আদর্শ মানচিত্র অঙ্কন করা হয়। আর কি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা দেখবে বাজার থেকেও তোমরা যখন কোনো ধরনের ইন্ডিয়ান ম্যাপ পয়েন্টিং করার জন্য বা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ পয়েন্টিং করার জন্য ম্যাপ কেনো, সেখানে কিন্তু এই ধরনের একটা স্কেল করে দেওয়া থাকে। সেই স্কেলটার লোকেশনটা কখনো কখনো এরম ডান দিকে করা থাকলেও মানচিত্রে ঠিক দেখা যাচ্ছে যে স্কেল যে বিষয়টা আমরা দেখি সেটা মূলত আমাদের ক্ষেত্রে একটু নিচের দিকে করা হয়ে থাকে, যেটা খুব গুরুত্বপূর্ণ। মানচিত্রের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান যে এখানে আমি যেটা লিখেছি, উইথ স্কেল ইজ কল্ড ম্যাপ, উইদাউট স্কেল আমরা এটাকে স্কেচও বলতে পারি, বিভিন্ন নকশা বা ডায়াগ্রাম হিসেবেও চিহ্নিতকরণ করতে পারি। আমরা যদি সুনির্দিষ্ট স্কেল ব্যবহার না করে মানচিত্র অঙ্কন করি, তাহলে কিন্তু দেখা যায় যে সেটাকে আমরা মানচিত্র কখনোই বলতে পারি না। এই প্রসঙ্গে একটা কথা আমি তোমাদের বলে রাখি, অর্থাৎ আমরা যখন থিওরিটিক্যাল পেপারের পরীক্ষা দিই, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ধরো ভারতের কোনো একটা অংশকে দেখাচ্ছি ম্যাপ এঁকে, বা পশ্চিমবঙ্গের কোনো একটা আলোচনা করছি সেখানে ম্যাপ এঁকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা যখন ফ্রি হ্যান্ড আঁকছি তখন সেটা কখনোই মানচিত্র হিসেবে আমরা ট্রিট করতে পারি না, কারণ সেটা কোনো সুনির্দিষ্ট স্কেল অনুসারে হচ্ছে না, আমরা একটা নকশায় আঁকছি। সেক্ষেত্রে আমরা যারা ভূগোলের ছাত্র, আমাদের করা উচিত কি, যখনই আমরা এইভাবে একটা ফ্রি হ্যান্ড আঁকলাম তখন নিচয়ই কিন্তু আমরা নট টু স্কেল কথাটা লিখিয়ে দেওয়াটা উচিত, অর্থাৎ এটা আমরা স্কেল অনুযায়ী আঁকিনি। কি বললাম? নট টু স্কেল। এটা তোমাদের ক্লাস 8 আমি বারবার শিখিয়েছিলাম যে এরম নিচের দিকে আমরা কি বলতে পারি, যে নট টু স্কেল কথাটা আমরা কিন্তু লিখতেই পারি। এটা কিন্তু ইন্ডিকেট করে যে আমি এই যে ম্যাপটা ফ্রি হ্যান্ড এঁকে দিয়েছি, এখানে আমি কিন্তু সুনির্দিষ্ট মাপ অনুসরণ করিনি বা সুনির্দিষ্ট স্কেল অনুসরণ করিনি। তাহলে সেক্ষেত্রে আমাদের
এইটা দেখার পর শিক্ষক বুঝে যাবেন যে এই আঁকাটা ফ্রি হ্যান্ড হয়েছে, তাই এটা সঠিক হয়নি। বোঝাতে পারলাম? তাহলে এটা কিন্তু তোমাদের করা উচিত। তাহলে আজকের যে আলোচনা আমরা কিন্তু করলাম কি, মানচিত্র, গ্লোব সংক্রান্ত বিষয়, মানচিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়, মানচিত্রের উদ্ভবের ইতিহাস, এবং তার সাথে সাথে একটা আদর্শ মানচিত্র হতে গেলে কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবার পরবর্তী ক্লাসে আমরা মানচিত্রের পরবর্তী যে বিষয়গুলো আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো।